আচ্ছা, আজকে এসেছি এই গ্রুপ 16-এর সালফারের অংশ নিয়ে, 4th পোর্শন। আচ্ছা, সালফার হচ্ছে অক্সিজেনের থেকে এর তড়িৎ-ঋণাত্মকতা অনেকটা কম, যেটা আগেই বলেছি। আচ্ছা, সালফার পাওয়া যায় কিভাবে? না আয়রন ফাইরাইটিস থেকে। এই যে কিভাবে, না কার্বন ডাইঅক্সাইড দিয়ে একে জারিত করা হচ্ছে, দিয়ে আমরা পাচ্ছি সালফার। আচ্ছা, জিপসাম থেকে পাওয়া যেতে পারে। জিপসাম মানে হচ্ছে ক্যালসিয়াম সালফেট 2H2O। আমরা জিপসাম থেকে আর একটা কী পেতে পারি? জিপসাম থেকে মনে রাখবে, জিপসাম থেকে উত্তপ্ত করে ঠিক এর উল্টো, অর্থাৎ 2টা যাবে এখানে, H2O এইখানে থাকবে, সেটাকে আমরা বলছি, চেনো তোমরা সবাই, প্লাস্টার অফ প্যারিস নামে। 2CaSO4 H2O, এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। আর আয়রন অক্সাইড থেকেও পাওয়া যেতে পারে। কিভাবে? না আয়রন অক্সাইড থেকে এই যে আয়রন অক্সাইডকে বিজারিত করে, কিসের মাধ্যমে? না কয়লার অন্তর্ধূমপাতনে বিজারিত করে আমরা সালফার পেতে পারি। যাই হোক, এখানে রয়েছে দেখো আয়রন সালফাইড। একে কী করছে? অক্সিজেন দিয়ে আর জল দিয়ে করলে ফেরিক হাইড্রক্সাইড আর সালফার, এই হচ্ছে আমরা পাচ্ছি। এছাড়া সালফারের বিশুদ্ধিকরণে এই যে বিশুদ্ধ প্রায় সালফার পাওয়া যাচ্ছে। এই যে লুসিয়ানের যে সালফার পাওয়া যায় সেটা বিশুদ্ধ, সিসিলিয়ান পদ্ধতিতে সেটা বিশুদ্ধ নয়। প্রথমে তাপ প্রয়োগ করে গলিয়ে ফেলা হয়। কি করে করা হয়? তারপর বাষ্পীভূত করে সালফারকে বাষ্পীভূত করা হয়, তারপর শীতল করলে গুঁড়ো সালফার পাওয়া যায়। এই যে গন্ধক রজ, এইটা জানবে। যাই হোক, এটা এত ডিটেলস পড়ার দরকার নেই। আচ্ছা, সালফারের ভৌত ধর্ম বললে যেটা হবে যে এই কেলাসাকার পদার্থ, এইখানটা মনে রাখবে। কিসে কিসে দ্রাব্য? কার্বন ডাই সালফাইডে সালফার খুব ভালোভাবে দ্রাব্য। আর এই যে বেঞ্জিন, তারপিন তেল, এইসবে। গ্রাফাইটের সঙ্গে দেখো তফাৎটা কোথায়? তাপ আর বিদ্যুতের কুপরিবাহী পদার্থ। খুব ভালো অন্তরক, যেটা কিন্তু গ্রাফাইট হচ্ছে খুব ভালো কি তড়িৎ এবং দুজনেরই পরিবাহী হচ্ছে গ্রাফাইট। আচ্ছা, সালফারের সঙ্গে যেমন অক্সিজেনের সঙ্গে তোমরা বিভিন্ন মৌলের বিক্রিয়ায় অক্সাইড পেয়েছো, সেরকম সালফারের সঙ্গে যে সালফাইড পাওয়া যাচ্ছে বিভিন্ন মৌলের, এগুলো খুব কিছু ইম্পর্ট্যান্ট নয়, জাস্ট একবার দেখে রাখবে। এরকমভাবে দেখতে দেখতেই যাবে। এরপরে যেটা ব্যাপার, সালফারের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় তো সালফার ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড হয়, এইটা এখানটায় বলেছে। এই দুটোই হচ্ছে আমরা কি জানি না, দুটোই জলে গুললে একটা সালফিউরাস অ্যাসিড। এই SO2 জলে গুললে কী পাওয়া যায়? SO2 প্লাস H2O। দেখো এটা পাওয়া যাচ্ছে হচ্ছে H2SO3, আর SO3 প্লাস H2O পাওয়া যাচ্ছে হচ্ছে H2SO4, সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তার মধ্যে সালফিউরাস অ্যাসিডকে আমরা শুধু জলীয় দ্রবণ ছাড়া অন্য কোথাও আলাদা করে পাই না। সালফিউরিক অ্যাসিড খুব মানে প্রমিনেন্ট অ্যাসিড, সব রাসায়নিকের রাজা বলা হয়, সেটাও তোমরা জানো। আচ্ছা, সালফাইড বিভিন্ন জনের সঙ্গে হয় এবং সবার সঙ্গে, অক্সিজেনের ক্ষেত্রে যেমন ক্লোরিন ছাড়া সবার সঙ্গেই আমরা যেটা পাচ্ছি সেটা অক্সাইড, কিন্তু সালফারের ক্ষেত্রে তো সেটা হবে না। হ্যালোজেনের সঙ্গে যেগুলো আমরা পাচ্ছি অর্থাৎ SF2 SL2, সেগুলো হচ্ছে সালফার হ্যালাইড। হ্যাঁ, যেহেতু সালফারের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতা হ্যালোজেনগুলোর তুলনায় কম, সেই জন্য ওগুলো আমরা কি পাচ্ছি না, এখানে সালফারের হ্যালাইড পাচ্ছি। আচ্ছা, এখানকার থেকেও বড় কথা, এইবার যেখানে আসবো সেটা সালফার যে জন্য বেশি সেটা হচ্ছে সালফারের রূপভেদ। আচ্ছা, এটা যে কোনো বইতে পাবে। সালফারের 2 রকমের রূপভেদ, এটা এরকম পড়েছো, কার্বনের ক্ষেত্রে পড়েছো। কেলাসাকারের মধ্যে রম্বিক সালফার, মনোক্লিনিক সালফার, নেক্রিয়াস, আর এইখানে অনিয়তাকার হচ্ছে প্লাস্টিক কোলয়েডীয় শ্বেত, তরল সালফার, দুগ্ধ সালফার। এইখানে একটা কথা মনে রাখবে যে আমরা কার্বনের ক্ষেত্রে যেটা দেখেছি, পরস্পরে রূপান্তর করতে আমাদের অনেকটা পরিমাণ তাপ বা চাপের নিয়ন্ত্রণের দরকার হয়, কিন্তু সালফারের সেই রূপান্তরের জন্য অতটা সহজে রূপান্তর করা যায়। কার্বনের একটা থেকে একটায় রূপান্তর করতে যতটা কষ্টকর, সালফারের কিন্তু সেই রূপান্তরগুলো অনেকটা সহজ। এগুলো একটুখানি পড়বে, জাস্ট মুখস্থ নয়, জাস্ট পড়বে। আচ্ছা, এরপরে দেখো সালফার যে ভাবে থাকে কি না, এই 8 মেম্বার রিং করে থাকে, ঠিক আছে। দেখো এখানে একটা ছোট্ট দেখাচ্ছে, এই যে রম্বিক সালফার থেকে মনোক্লিনিক সালফার দেখো 369K,
বা এই যে আর উল্টো দিকে একটা 369K বেশি, একটা 369K কম। 369K মানে কত তোমার, না 369 মাইনাস 273, তাহলে কত হচ্ছে, 3 আর 6 9, 7 আর 9 16, হাতের লেগে 2 3 96°C, তাই তো। যেখানে তোমার হীরক গ্রাফাইট এই ক্ষেত্রে টেম্পারেচারটা প্রায় 700 750°C লাগে, তাহলে বুঝতেই পারছো এখানে রূপান্তর করাটা অনেক সোজা। আচ্ছা, আর একটা জিনিস, এই যে দেখছো এই 8 মেম্বার রিংটা, পাকার রিং, এটা কিভাবে আঁকবে, না দেখো এই 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 হ্যাঁ। আচ্ছা, এবার এইখানটায় দেখো 1 2 3 হয়ে গেল, 1 2 3, এই ঠিক এই 3টের সঙ্গে সঙ্গেই আরও এখানে থাকবে এই যে এই, ঠিক আছে। এই হচ্ছে 8 মেম্বার। এইটা এরকম হতে পারে বা উল্টোটাও হতে পারে, অর্থাৎ ওপরে 5টা, তখন এইভাবে আঁকবে। জাস্ট দেখো, এটাকে এরকম করে উপর করে দিলে এটা আমরা পাচ্ছি। হ্যাঁ, এইভাবেই থাকছে হচ্ছে সালফারের বিভিন্ন রূপভেদগুলো। 6তেও থাকতে পারে। 6 থাকলে কীরকম থাকবে, এই দেখো এখানে একবার দেখিয়ে দিচ্ছি, এটাকে চেয়ার ফর্মও বলে, একটু পরে পড়বে কীরকম। এই যে আঁকছি দেখো, এটা একটু এরকম হবে, না এটা এরকম করে দিই, এটা একটু বেশি, এটা এই, ঠিক আছে। এস 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 আর এস 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 হয়ে গেল, 1 2 3 4 5 6, এটা হচ্ছে চেয়ার ফর্ম বলে। এইভাবেও সালফার থাকতে পারে। আচ্ছা, এরপরে যেখানটায় আসবো আমরা, সালফারের বিভিন্ন রূপভেদগুলো এই যে বললাম পড়বে। এবার সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস সালফারে, সেটা হচ্ছে H2S। আমরা এবার সালফারের যৌগের মধ্যে কি কি পড়বো, না পড়বো হচ্ছে H2S, সালফারের সঙ্গে হাইড্রোজেনের যৌগ, আর পড়বো সালফার আর অক্সিজেন। সালফার আর অক্সিজেনের মধ্যে বহু কিছু হয়, মানে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এখানেই শেষ নয়। এরপর সেগুলো জলে গুললে আমরা কি পাবো, অক্সি অ্যাসিড সালফারের, সেইখানে আমরা অনেকগুলো জিনিস পড়ব। যাই হোক, আপাতত H2Sটাই দেখি। শোনো, H2S হচ্ছে এমন একটা পদার্থ যেটা কী করে তৈরি হয়, না মনে রাখবে, H2S তৈরি করতে গিয়ে আমরা কি ব্যবহার করব, অবশ্যই কোনো সালফাইড লবণ, ফেরাস সালফাইড ধরো দিলাম, তার সঙ্গে কোনো একটা অ্যাসিড দিলে আমাদের তৈরি হবে, অ্যাসিডটা আমি এরকমভাবে লিখছি, কোনো এখনও অ্যাসিড লিখিনি, কি তৈরি হবে, না H2S, এটা হচ্ছে গ্যাস। আর কি না, আর যে অ্যাসিড দেবো তার সঙ্গে সাধারণত দেয়া হয় হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড বা লঘু HCl। মনে রাখবে লঘু কথাটা বললাম কিন্তু, হ্যাঁ, কেন বললাম, কারণ এই যে H2S, এখানে সালফার থাকে হচ্ছে -2 জারণ সংখ্যার অবস্থায়। এই -2 জারণ সংখ্যা থেকে খুব সহজেই সালফাইড H2S জারিত হয়ে সালফার তৈরি করে। সেই কারণে আমরা এই পদ্ধতিতে তৈরি করার সময় আমরা কি ব্যবহার করতে পারবো না, কোনো গাঢ় H2SO4 বা HNO3 ব্যবহার করতে পারবো না, কারণ এরা হচ্ছে যেহেতু জারক অ্যাসিড, তাই এরা H2Sকে উৎপন্ন যে H2S হবে তাকে জারিত করে কি করবে, সালফারে পরিণত করবে। কাজেই আমরা কি পাবো না, আমরা এক্ষেত্রে অ্যাসিডটা পাবো না। আর গাঢ় HCl এর ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে একটু, যেহেতু গাঢ় HCl উদ্বায়ী, তাই যে H2S উৎপন্ন হবে তার সঙ্গে ওটা মিশে যেতে পারে। সেই কারণে আমরা এই লঘু সালফিউরিক অ্যাসিড অথবা
লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে ব্যবহার করব। মনে রেখো যে H2S অবশ্যই তার একটুখানি হলেও অ্যাসিড ধর্ম আছে, সুতরাং এর থেকে জলীয় বাষ্প দূর করার জন্য আমরা পোড়া চুন ব্যবহার করতে পারবো না, তার সঙ্গে কী হবে, বিক্রিয়া করবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করতে পারি, কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে H2S বিক্রিয়া করবে, ক্যালসিয়াম সালফাইড তৈরি করবে। সেই জন্য এখানে আমরা ব্যবহার করব কি না P2O5। P2O5 যেহেতু অম্লধর্মী, সেই জন্য এর সঙ্গে কী করবে, বিক্রিয়া করবে না, এটাকে শুকোতে পারবে। অবশ্যই আমরা H2SO4 গাঢ় H2SO4, যদিও অম্লধর্মী, কিন্তু গাঢ় H2SO4 ব্যবহার করতে পারবো না, কারণটা এই যে বললাম। ঠিক যে কারণে গাঢ় H2SO4 দিয়ে এটা তৈরি করা যায় না, ঠিক একই কারণে গাঢ় H2SO4 দিয়ে এটা শুষ্ক করাও যাবে না, এটা মনে রাখবে। আচ্ছা, কাজেই এর মধ্যে কি করা হয়, এটাকে P2O5 দিয়ে শুষ্ক করতে হয়, আর কঠিন CO2 মানে যেটাকে তোমরা ড্রাই আইস হিসেবে জানো, তার মধ্যে দিয়ে পাঠিয়ে এটাকে কি করা হয়, এটাকে তরল করে সংগ্রহ করা হয়। আচ্ছা, এই H2S গ্যাস, সেখানে একটু দেখে নাও। H2S গ্যাস, এই যে বললাম যেটা ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে কেন করা যায় না, এটা করা যায় না, ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে এটা বিক্রিয়া করে। আচ্ছা, এই H2S গ্যাস কি করে না, এই H2S গ্যাস জানো তোমরা পচা ডিমের মতো গন্ধযুক্ত, বিষাক্ত, বহুক্ষণ ধরে গেলে শ্বাস প্রশ্বাসের ক্ষতি করে। আচ্ছা, জলে দ্রবণীয়, জলীয় দ্রবণ হাইড্রোজেন সালফাইড জল নামেও পরিচিত। নীল লিটমাসকে লাল করে। আচ্ছা, বায়ু অপেক্ষা ভারী হলে কি হবে, বায়ুকে ওপরে পাঠিয়ে কে নিচে পাঠিয়ে সংগ্রহ করা যাবে। আচ্ছা, এটা একটা জিনিস মনে রেখো। আর H2S এ তাপ বিয়োজিত হতে পারে, সেটা নয়। H2S আমাদের ল্যাবরেটরিতে খুব প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, যে কোনো রকমের ধাতুকে শনাক্ত করতে, ধাতব মূলক আর কি, তোমাদের যেটা অলরেডি আমি ডিরেকশনে বলেছি, কপার, টিন, লেড, সিলভার, এদের সবাইকে করতে, শনাক্ত করতে এদের সালফাইডগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, আচ্ছা, এইখানে আছে বিক্রিয়াগুলো, তো দেখবে বিক্রিয়াগুলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সঙ্গে কী হবে, এরা সহজে বিজারিত হবে, এই জারিত হবে। ঠিক আছে। আচ্ছা, আর এইখানে কি রয়েছে, এই যে Cl2 করলে কি হবে, মানে যদি জারক জিনিস হয় তাহলে এটাকে H2SO4 করছে আর নিজে বিজারিত হচ্ছে। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড, এটা অত কিছু আর দরকার নেই। এরপরে যেটা কোথায় কোথায় পাওয়া যায়, আগ্নেয়গিরি, বারুদের স্তূপ, হানাতানা, এইসব জায়গায়, কারখানার মতন জায়গায় এগুলোকে বেশি পাওয়া যায়। আচ্ছা, H2S আগেই বললাম, সালফারের কি থাকে, সালফারের জারণ সংখ্যা এখানে -2 হয়, তাই জন্য সালফারের জারণ সংখ্যা যেহেতু H2S এ -2, সেই জন্য এটা কি না, এটা খুব ভালো বিজারক দ্রব্য হিসেবে কাজ করে। তো বিজারক দ্রব্য মানেই স্বাভাবিকভাবে কি হবে, ডাইক্রোমেট, পারম্যাঙ্গানেট, এদের সঙ্গে খুব ভালো বিক্রিয়া করবে। এই দেখো, এই বিক্রিয়াগুলো তোমরা জারণ সংখ্যা দিয়ে ব্যালেন্স করারও চেষ্টা করবে, আমি আর আলাদা করে দিচ্ছি না। দেখো এখানে কি হচ্ছে, KMnO4 এই যে বিজারিত হচ্ছে, H2S সালফারে জারিত হচ্ছে, K2Cr2O7 আম্লিক মাধ্যমে, এই যে, ঠিক আছে। আচ্ছা, H2SO4 H2S করলে এই যে H2S এসে জারিত হচ্ছে, H2SO4 SO2 বিজারিত হচ্ছে। আচ্ছা, এইটা দেখো H2S H2O2, H2O2 তোমরা জানো H2O2 কি হয় না, H2O2 জারক বিজারক দুই হিসেবেই কাজ করে, যেহেতু -1 আছে। জারিত হলে অক্সিজেন হয়, বিজারিত হলে কি হয়, বিজারিত হলে জল হয়। এখানে যেহেতু H2S বিজারক, তাই জন্য H2S কী করবে, নিচে জারিত হবে, দিয়ে সালফার তৈরি করবে, একে বিজারিত করে জলে পরিণত করবে। ঠিক আছে। আচ্ছা, এটা তো বললাম। অ্যাসিড, মৃদু অ্যাসিড, এই দেখো বিয়োজন ধ্রুবক দেখো খুবই কম। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এইখানটায় আসছি, দেখো যে এইটা হচ্ছে তোমাদের ইয়েতে লাগবে, যে কপার সালফেট, ক্যাডমিয়াম ক্লোরাইড, লেড নাইট্রেট, এই সমস্ত জলীয় দ্রবণে কি হচ্ছে, H2S চালনা করলে কি হয় না, সালফাইডের অধক্ষেপ পড়ে, সেই সালফাইডগুলোকে বিশ্লেষণ করে আমরা জানতে পারি কী লবণ রয়েছে। তোমাদের যেটা এর সঙ্গে করতে হবে সেটা আমার ক্লাসেই বলতে হবে, যাই হোক, সেটা হচ্ছে যে এই যে সালফাইড আমরা যখন শনাক্তকরণ পড়ব, তখন আমরা দেখব যে ধরো কপার ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, দুজনেই কিন্তু H2S এর
চালনা করলে কপার সালফাইড, হ্যাঁ, আর কিউপ্রিক সালফাইড আর জিঙ্ক সালফাইড অধঃক্ষিপ্ত করে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি না, একজন কপার সালফাইডটা হয় আম্লিক মাধ্যমে। কি বললাম? কপার সালফাইড হয় আম্লিক মাধ্যমে, আর জিঙ্ক সালফাইড হয় ক্ষারকীয় মাধ্যমে। কেন? দেখো, তোমরা আগের বার মানে 11-এর সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়েছিলে, দাব্যতা গুণফল পড়েছিলে। এখানেও সেই দাব্যতা গুণফলের ব্যাপার আছে। দেখো, যদি H2S কীভাবে ভাঙবে না, এইভাবে। আচ্ছা, এর বিয়োজন ধ্রুবকটা আমরা কিভাবে দেবো? আশা করি এইটুকুনি বুঝতে কারোর কোনো অসুবিধা নেই। এবার দেখো, যদি আম্লিক মাধ্যম হয় তাহলে কী হবে? H+টা বেশি আসছে, আরও H+ আসছে আম্লিক থেকে। S2- খুব কম আসছে। সেই খুব কম পরিমাণ S2- নিয়েই কপার সালফাইড অধঃক্ষিপ্ত হয়, কিন্তু জিঙ্ক সালফাইড পারে না। তার মানে আম্লিক মাধ্যম যদি থাকে, এই দুটো লবণ থাকলেও আম্লিক মাধ্যমে যদি H2S চালানো হয় তাহলে কি হবে? শুধুমাত্র কপার সালফাইড অধঃক্ষিপ্ত হবে। কিন্তু যদি ক্ষারীয় মাধ্যম হয় তাহলে কিন্তু একসঙ্গে দুটোই অধঃক্ষিপ্ত হয়ে যাবে। কেন? কারণ ক্ষারীয় মাধ্যম হলে এই OH- H+কে টেনে নেবে, তখন এর বিয়োজনটা আরও বাড়বে, বেশি বেশি সালফাইড পাবে। বেশি সালফাইড পেলে জিঙ্ক তো হবেই, তার সঙ্গে কপারও অবশ্যই হবে। তাই আমাদের কি উচিত না, আমাদের উচিত আগে কপারকে আলাদা করে নেওয়ার জন্য আগে আম্লিক মাধ্যমে H2S চালনা করা, তাহলে তারপর যেটুকুনি দ্রবণ বাকি থাকলো সেটাকে ক্ষারীয় করে আবার যদি H2S চালনা করা যায়, তখন আমরা বুঝতে পারবো অধঃক্ষিপ্ত হলে জিঙ্ক আছে কি নেই। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি না, কপার সালফাইডের যে দাব্যতা গুণফল Al(CuS) সেটা কি হচ্ছে? অনেক কম। কার থেকে? জিঙ্ক সালফাইডের দাব্যতা গুণফলের থেকে। ঠিক আছে, এইটা তোমাদের পড়তে হবে। আচ্ছা, এইটা এই পর্যন্তই থাক। এর পরের ভিডিওয় আমরা অক্সাইড আর অক্সি অ্যাসিড